নমস্কার। আজকের আলোচনা আমরা কথা বলবো গুণগত গবেষণা পদ্ধতি নিয়ে, কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস আর কি। হ্যাঁ। আমাদের কাছে কিছু লেখা আছে, যেমন ধরুন স্টিভেন টেইলর, রবার্ট বোগডান, মার্জরি ডেভল্টের কাজ, আবার রবার্ট ইনের বইও আছে। তো আমাদের চেষ্টা থাকবে এগুলোর ভিত্তিতে মূল ধারণাগুলো আর কিছু ইন্টারেস্টিং দিক তুলে ধরা, ঠিক। যাতে এই পুরো বিষয়টা নিয়ে একটা একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। অবশ্যই। গুণগত গবেষণা মানে কোয়ালিটেটিভ রিসার্চ। এটা আসলে জোর দেয় কয়েকটা বিশেষ জিনিসের ওপর। এটা মূলত একটা যাকে বলে আরোহী বা ইন্ডাকটিভ প্রক্রিয়া। ইন্ডাকটিভ, আচ্ছা। হ্যাঁ, মানে গবেষকরা কিন্তু সাধারণত আগে থেকে কোনো মডেল বা থিওরি বানিয়ে সেটাকে টেস্ট করতে যান না। বরং তথ্য সংগ্রহ করতে করতে মানে ডেটা থেকে সেখান থেকেই ধারণা বা তথ্য এগুলো তৈরি করেন। এটাকে অনেকে গ্রাউন্ডেড থিওরিও বলেন। গ্রাউন্ডেড থিওরি, কারণ তত্ত্বটা ডেটার উপর ভিত্তি করে গড়ে উঠছে। একদম। তথ্যের জমিতেই জন্মায় বলা যেতে পারে। আর এখানে অংশগ্রহণকারীদের নিজস্ব অভিজ্ঞতা, তাদের দৃষ্টিভঙ্গি এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাদের দৃষ্টিকোণ থেকে দেখা, তাই তো? হ্যাঁ, তাদের চোখে বাস্তবতাকে বোঝার চেষ্টা করা হয়। যেমন ধরুন অস্কার লুইস, উনি চেষ্টা করেছিলেন যাদের কথা কম শোনা যায় তাদের কথা তুলে ধরতে। যদিও পরে বিতর্ক হয়েছে যে উনি কি আসলেই তাদের কথা বলছেন নাকি নিজের ব্যাখ্যাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এটা একটা জটিল প্রশ্ন। আর এখানেই প্রেক্ষাপট মানে কনটেক্সট খুব জরুরি হয়ে পড়ে। মানুষের জীবন, তার চারপাশের পরিবেশ মানে সামাজিক, প্রতিষ্ঠানিক, সাংস্কৃতিক পরিমণ্ডল এই সবটা মিলেই তো তার অভিজ্ঞতাটা তৈরি হয়। ঠিক। আর একটা ব্যাপার প্রায়ই শোনা যায় যে এই গবেষণায় গবেষক নিজেই নাকি মূল যন্ত্র, মানে দ্য রিসার্চ ইনস্ট্রুমেন্ট। এটা তো বেশ অন্যরকম। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গবেষক নিজের ডেটা সংগ্রহ করছেন, বিশ্লেষণ করছেন, তাই তার নিজের ভূমিকা, নিজের অবস্থান, নিজের চিন্তাভাবনা এই সব কিছুর প্রভাব কিন্তু গবেষণার উপর পড়তে পারে। এই বিষয়ে সচেতন থাকাকেই বলে রিফ্লেক্সিভিটি। মানে গবেষককে সবসময় ভাবতে হয় তার নিজের ব্যাকগ্রাউন্ড বা বিশ্বাস কিভাবে ডেটা কালেকশন বা ইন্টারপ্রিটেশনকে প্রভাবিত করছে, এবং সেটা রিপোর্টে লেখা উচিত। স্বচ্ছতার জন্য। ঠিক। আর এখানে আরেকটা ধারণাও গুরুত্বপূর্ণ, মাল্টিপল রিয়ালিটিস বা একাধিক বাস্তবতা। মানে অংশগ্রহণকারীর ভেতরের দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা বলি এমিক পার্সপেক্টিভ, এমিক। আর গবেষকের বাইরের বা বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি মানে ইটিক পার্সপেক্টিভ এগুলো ভিন্ন হতে পারে। দুটোই কিন্তু মূল্যবান। পোস্টমডার্নিজম এই ধারণাটাকে আরও জোরদার করেছে। আচ্ছা, তাহলে সাধারণভাবে এই পদ্ধতিতে ডেটা কিভাবে সংগ্রহ করা হয়? কিছু কমন প্র্যাকটিস কি কি? একটা খুব পরিচিত উপায় হলো ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ওয়ার্ক। মানে যেখানে গবেষণাটা হচ্ছে সেই জায়গায় সরাসরি চলে যাওয়া। আচ্ছা, একেবারে ফিল্ডে নেমে পড়া। হ্যাঁ, এক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জ হলো অ্যাক্সেস পাওয়া, মানে গবেষণা করার অনুমতি বা সুযোগ পাওয়া। আর তারপর অংশগ্রহণকারীদের সাথে একটা ভালো সম্পর্ক বা র্যাপোর্ট তৈরি করা। বিশ্বাস অর্জন করাটা জরুরি নিশ্চয়ই। খুবই জরুরি। তাদের দৈনন্দিন জীবন, তাদের রুটিনকে সম্মান করতে হবে। তারা যা বলছেন সেটা মন দিয়ে শুনতে হবে, আগ্রহ দেখাতে হবে। জোর করে কিছু করা যাবে না। আর সাক্ষাৎকার বা ইন্টারভিউগুলো কেমন হয়? সাধারণ প্রশ্নোত্তরের মতো কি? না, ঠিক তা নয়। এগুলো হয় গভীর সাক্ষাৎকার, মানে ইনডেপথ ইন্টারভিউজ। অনেক সময় একটা ইন্টারভিউ গাইড বা কিছু পয়েন্ট থাকে বটে, কিন্তু সেটা খুব ফ্লেক্সিবল। আলোচনা অন্যদিকে গেলে সেদিকেও যেতে দেওয়া হয়। মানে কথোপকথনের মতো? অনেকটা তাই। খুঁটিয়ে খুঁটিয়ে জীবনের অভিজ্ঞতা, ভাবনা চিন্তা এগুলো জানার চেষ্টা করা হয়। তবে এটাও মাথায় রাখতে হয় যে মানুষ মুখে যা বলে কাজে হয়তো সবসময় তা করে না। হ্যাঁ, সেটা তো ঠিক। জীবন ইতিহাস বা লাইফ হিস্ট্রিজ এখানে একটা বেশ প্রচলিত টেকনিক। একজনের পুরো জীবন বা জীবনের একটা বড় সময় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাহ! আর পর্যবেক্ষণ বা অবজারভেশন, সেটার ভূমিকা কি? অবজারভেশনও খুব গুরুত্বপূর্ণ। এটা দুরকম হতে পারে। একটা হলো পার্টিসিপেন্ট অবজারভেশন, যেখানে গবেষক নিজেই সেই দলের বা গোষ্ঠীর একজন সদস্যের মতো হয়ে ওঠেন। যেমন ওই যে উইলিয়াম হোয়াইটের স্ট্রিট কর্নার সোসাইটি। একদম ক্লাসিক উদাহরণ। উনি বোস্টনের একটা ইটালিয়ান গ্যাংয়ের সাথে মিশে গিয়েছিলেন। যদিও পরে ওনার পদ্ধতি আর উনি যেভাবে তাদের দেখিয়েছেন তা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। আচ্ছা, আর অন্য ধরনের পর্যবেক্ষণ? অন্যটা হলো আনঅবট্রুসিভ অবজারভেশন, মানে দূর থেকে বা অলক্ষ্যে পর্যবেক্ষণ করা, যাতে গবেষকের উপস্থিতি অংশগ্রহণকারীদের আচরণকে প্রভাবিত না করে।
দুটো ক্ষেত্রেই কিন্তু খুব বিস্তারিত ফিল্ড নোটস নেওয়াটা অপরিহার্য। ফিল্ড নোটস মানে যা দেখছেন শুনছেন সব লিখে রাখা। হ্যাঁ, শুধু তাই নয়, নিজের অনুভূতি, প্রাথমিক বিশ্লেষণ, প্রশ্ন সবকিছু। আর এর জন্য যথেষ্ট ডিসিপ্লিন দরকার। বেশ সময়সাধ্য আর শ্রমসাধ্য কাজ এটা। বুঝলাম। এই যে এত ডেটা জমা হলো, ইন্টারভিউ নোটস, এগুলো বিশ্লেষণ করা হয় কিভাবে? প্যাটার্ন খোঁজা হয় বললেন। হ্যাঁ, মূল কাজটাই হলো এই বিপুল পরিমাণ বর্ণনামূলক তথ্যের মধ্যে প্যাটার্ন, থিম বা মূল বিষয়বস্তু খুঁজে বের করা। এখানে কোডিং একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। কোডিং, সেটা কি রকম? মানে ডেটাগুলোকে ছোট ছোট অংশে ভেঙে সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরি বা কোড দেওয়া হয়। যেমন ওপেন কোডিং দিয়ে শুরু করা হয়, যেখানে ডেটা পড়তে পড়তে প্রাথমিক ধারণা বা কোডগুলো চিহ্নিত করা হয়। আচ্ছা। তারপর কনস্ট্যান্ট কম্প্যারেটিভ মেথড বলে একটা পদ্ধতি আছে, যেখানে ডেটার বিভিন্ন অংশের মধ্যে আর ডেটার সাথে তৈরি হওয়া কোডগুলোর মধ্যে ক্রমাগত তুলনা করা হয়। এর মাধ্যমে ধারণাগুলো আরও স্পষ্ট হয়, বিকশিত হয়। বেশ পদ্ধতিগত তাহলে। কম্পিউটার সফটওয়্যারও কি ব্যবহার করা হয়? হ্যাঁ, আজকাল CAQDAS মানে কম্পিউটার অ্যাসিস্টেড কোয়ালিটেটিভ ডেটা অ্যানালিসিস সফটওয়্যার বেশ ব্যবহার হয়। এগুলো ডেটা অর্গানাইজ করতে, কোডিং করতে, প্যাটার্ন খুঁজতে সাহায্য করে। তবে বিশ্লেষণটা কিন্তু গবেষককেই করতে হয়। সফটওয়্যার শুধু একটা টুল। এর ফলাফল হিসেবে কি তৈরি হয়? টাইপোলজি বা কনসেপ্ট? হ্যাঁ, অনেক সময় বিভিন্ন টাইপোলজি বা মানুষের আচরণ বা ধারণার শ্রেণীবিভাগ তৈরি করা হয়, অথবা নতুন কোনো কনসেপ্ট বা তত্ত্ব উঠে আসতে পারে ডেটা থেকে। কিছু নির্দিষ্ট উদাহরণ কি এই পুরো প্রক্রিয়াটাকে বুঝতে আরেকটু সাহায্য করবে? অবশ্যই। যেমন ধরুন স্টিভেন টেইলরের কাজ। উনি ডিউক নামে পরিচিত একটি পরিবারের সাথে বহু বছর ধরে গবেষণা করেছিলেন, যাদের একাধিক সদস্যের বুদ্ধি প্রতিবন্ধকতা ছিল। ও, দীর্ঘমেয়াদী গবেষণা। হ্যাঁ, উনি প্রায় পরিবারের একজন সদস্যের মতো হয়ে গিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন কিভাবে ওই পরিবার প্রতিবন্ধকতাকে নিজেদের মতো করে বোঝে এবং বাইরের সমাজের থেকে তাদের ধারণা কতটা আলাদা হতে পারে। তার একটা লেখার শিরোনাম ছিল খুব ইন্টারেস্টিং, "ইউ আর নট এ রিটার্ড, ইউ আর জাস্ট ওয়াইজ"। বাহ, এটা সত্যিই অন্যরকম একটা পার্সপেক্টিভ দেয়। ঠিক। অথবা ধরুন মার্জরি ডিভোল্টের গবেষণা। উনি চিড়িয়াখানায় পরিবারের সদস্যদের আচরণ পর্যবেক্ষণ করেছিলেন। চিড়িয়াখানায় কেন? দেখতে চেয়েছিলেন যে সাধারণ পারিবারিক ভ্রমণের মতো একটা কাজের মাধ্যমেও কিভাবে সামাজিক সীমানা, যেমন মানুষ আর পশুর মধ্যে বা নিজেদের পরিবারের ভেতরে আর বাইরের জগতের মধ্যে তৈরি হয় এবং সেগুলোকে আরও জোরালো করা হয়। খুব সাধারণ ঘটনার মধ্যে দিয়েও গভীর সামাজিক প্রক্রিয়া বোঝা যায়। ইন্টারেস্টিং। আবার রবার্ট বোগডানের কাজও খুব আকর্ষণীয়। উনি ভিজুয়াল সোশিওলজি নিয়ে কাজ করেছেন। পুরনো দিনের ছবিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কিভাবে দেখানো হয়েছে সেই ছবিগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেছেন সময়ের সাথে সাথে সামাজিক ধারণা কিভাবে পাল্টেছে। ছবির মাধ্যমে সমাজকে বোঝা দারুণ তো। আজকাল তো আরও নতুন নতুন ধারার কথা শোনা যায়। অটো এথনোগ্রাফি বা এথনোগ্রাফিক নভেল, এগুলো কি? হ্যাঁ, এগুলো আরও সৃজনশীল পদ্ধতি। অটো এথনোগ্রাফিতে গবেষক নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে ব্যবহার করে কোনো সামাজিক বা সাংস্কৃতিক বিষয়কে বিশ্লেষণ করেন। আর এথনোগ্রাফিক নভেল হল গবেষণালব্ধ তথ্যকে উপন্যাসের আঙ্গিকে তুলে ধরা। বেশ, দুটো ধারণা নিয়ে একটু বলবেন। একটা হলো বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি, আরেকটা সাধারণীকরণ বা জেনারেলাইজেবিলিটি। গুণগত গবেষণায় এগুলোকে কিভাবে দেখা হয়? খুব ভালো প্রশ্ন। পরিমাণগত গবেষণার মতো এখানে স্ট্যাটিস্টিক্যাল জেনারেলাইজেবিলিটি বা সংখ্যাতাত্ত্বিক সাধারণীকরণ খোঁজা হয় না, কারণ স্যাম্পল সাইজ সাধারণত ছোট হয় এবং খুব নির্দিষ্ট প্রেক্ষাপটে গবেষণাটা করা হয়। তাহলে কি এর ফাইন্ডিংসগুলো অন্য কোথাও প্রযোজ্য নয়? ঠিক তা নয়। এখানে আমরা খুঁজি ট্রাস্টওয়ার্দিনেস বা বিশ্বাসযোগ্যতা এবং ট্রান্সফারেবিলিটি বা স্থানান্তরযোগ্যতা। মানে গবেষণাটা কতটা যত্ন নিয়ে পদ্ধতি মেনে করা হয়েছে যাতে ফাইন্ডিংসগুলো বিশ্বাসযোগ্য হয়। আর ট্রান্সফারেবিলিটি মানে হলো একটা নির্দিষ্ট গবেষণা থেকে যে জ্ঞান বা তথ্য পাওয়া গেল সেটা অন্য মুসাফো পরিস্থিতিতে কতটা প্রাসঙ্গিক হতে পারে বা কাজে লাগতে পারে। একে অ্যানালিটিক জেনারেলাইজেশন বা বিশ্লেষণাত্মক সাধারণীকরণও বলা হয়। আচ্ছা, বুঝেছি। আর আজকাল তো মিক্সড মেথডস রিসার্চের কথাও খুব শোনা যায়। হ্যাঁ, যেখানে প্রয়োজন অনুযায়ী গুণগত এবং পরিমাণগত দুই রকম পদ্ধতিরই সাহায্য নেওয়া হয় একটা বিষয়কে আরও ভালোভাবে বোঝার জন্য।
দুটো পদ্ধতির শক্তিকে একসাথে কাজে লাগানো হয় আর কি। তাহলে সব মিলিয়ে যদি বলি, গুণগত গবেষণা আসলে শুধু তথ্য সংগ্রহ করা নয়, বরং মানুষের অভিজ্ঞতা, তার দৃষ্টিভঙ্গি, তার পারিপার্শ্বিক জগৎ, এগুলোর গভীরে যাওয়ার একটা চেষ্টা। একদম। এটা শুধু কি ঘটছে তা দেখে না, বরং কেন এবং কিভাবে ঘটছে সেই অর্থটা বোঝার চেষ্টা করে। এখানে পদ্ধতিগত দক্ষতার পাশাপাশি গবেষকের সংবেদনশীলতা, তার বিশ্লেষণ ক্ষমতা এগুলো খুব জরুরি। আর যেহেতু গবেষক নিজেই এখানে একটা বড় ভূমিকা পালন করছেন। ঠিক। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা লুকিয়ে আছে। যখন গবেষক নিজেই গবেষণার প্রধান যন্ত্র, তখন তার নিজের অভিজ্ঞতা, বিশ্বাস বা সামাজিক অবস্থান এগুলো কি গবেষণার ফলাফলকে মানে বিশ্লেষণ বা ব্যাখ্যাকে প্রভাবিত করতে পারে? পারে তো বটেই। তাহলে প্রশ্ন হল, সেই প্রভাব সম্পর্কে কি একজন গবেষক পুরোপুরি সচেতন হতে পারেন? আর সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা বা পুরোপুরি বাদ দেওয়া কি আদৌ সম্ভব? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা থাক।